ঘোষণা করবেন। ফেব্রুয়ারির কথা তিনি বলেছেন, ইতিমধ্যে কতগুলো দল একাত্রে কাজ করা শুরু করেছে। নির্বাচন মানে গণতান্ত্রিক চর্চা, নির্বাচন মানে জনগণের মতামতের প্রতিফলন হবে। যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে। কিন্তু ইতিমধ্যে এটি বিপর্যয় হয়েছে। 5ই আগস্ট যে ঘটনা সংঘটিত হয়েছে সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনীতিবিদদের জন্য আমি মনে করি যে একটি শিক্ষা অনুসরণীয়, এবং এটা যারা কাজটা করেছেন তারা এটাকে বলেছেন আবার স্বাধীন হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি 71 সনকে নিয়ে তুলনা না করাই ভালো। যারা এই বিপ্লব করেছেন তারাও আমাদের সন্তান, কিন্তু এই যে পরিবর্তন হতে পারে, বিবর্তন হতে পারে, অপসারণ হতে পারে, এটা আমাদের জন্য একটি শিক্ষা হলো। আমরা 45 থেকে 50 বছর পার্লামেন্টের সরকারে আমরা রাজনীতি করে আসছি। সমাজের পরিবর্তন, বিবর্তন, সংস্কার, বিশেষ করে আমাদের পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তিনি সংস্কার নামটি তিনিই করেছেন। এখন সংস্কার করার জন্য দেশি বিদেশি বহু মানুষ সময় দিচ্ছেন, কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, অনেক কথা বলেন, টেলিভিশনে দেখি, পত্রিকায়ও দেখি, ঈশ্বর সাহেবের কথা বলেন না কেন? বাসুরের নাম বলতে কি লজ্জা হয়? এই রূপে স্মরণিত ঈশ্বর সাহেব করেছেন, পান্থপথ তিনিই করেছেন, নর্থ সাউথ রোড তো তিনি করেছেন, এই বেরিবাদ তো তিনি করেছেন, এবং এই দেশে যতগুলো বড় ব্রিজ, বুড়িগঙ্গা ব্রিজ, মেঘনা ব্রিজ, শম্ভুগঞ্জ ব্রিজ, জ্যাকেটহাট ব্রিজ, কালীজিরা ব্রিজ, যমুনা ব্রিজ তিনি শুরু করেছিলেন চাষ করে, এবং ভূমি কি বলে ভূমি পারচেজ করেছিলেন, ভূমি অধিগ্রহণ করেছিলেন। তো যাই বলবো যে উত্তরের জনপদ সাংবাদিক বন্ধুরা আছেন যাদের ওই যমুনার ওপারে বাড়ি, কত কষ্ট ছিল এই যমুনা ব্রিজ করার পূর্বে। আমরা ক্যাবিনেটে ছিলাম, আমার ডান পাশে আমাদের আনিস ভাই, তিনি সিনিয়র ক্যাবিনেট মেম্বার ছিলেন। তিনি একদিন বললেন এরশাদ সাহেব যে আমাকে একটা যমুনা ব্রিজ দেন, আমি আপনাদের কাছে কিছু চাই। আমি তো অনেক কাজ করছি দেশে। তিনি অশ্রুসিক্ত তিনি বললেন যে আমি মৃত্যুর আগে এই উত্তরবঙ্গের জন্য এই যমুনা ব্রিজ এবং রাস্তা যদি করে যেতে পারতাম, আমি যত কষ্ট করেছি আপনাদের জন্য তা প্রতিদান আমি পেতাম, স্বীকৃতি পেতাম। এইভাবে দিনে রাত পরিশ্রম করেছেন। আমরাও সুখে মন্ত্রিত্ব করতে পারিনি, সপ্তাহে একবার এলাকায় যেত বাধ্যতামূলক, সচিবদেরও বাধ্যতামূলক এলাকায় পাঠাতে, এবং কর্পোরেশনগুলো যারা কর্মকর্তা তাদের স্ব এলাকায় পাঠাতে। ঢাকায় বসে কেউ আমরা থাকতে পারতাম না, আমাদের মন্ত্রণালয় মনিটর হতো। নামাজ পড়ে শুরু করতাম, আবার নামাজ পড়ে শেষ করতাম গভীর রাতে। দিনে রাত তো কষ্ট করেছি, পরিশ্রম করেছি। এটা সত্য যে আল্লাহ রসিম রহমান এবং আপনাদের দোয়ায় আপনারা এই নতুন যুগের সুযোগ্য সন্তান, আপনাদের বিবেক দিয়ে লেখেন। এই 35 বছরে যে কয়টি সরকার আসছে, হোসেন মোহাম্মদ এরশাদের সমকক্ষ তার মতো সংস্কার আর কেউ করতে পারে না। একটু উপজেলায় গেলে আমরা দাঁড়ালে বলে যে এই
এরশাদ সাহেবের লোক আসছে, এই উপজেলা এরশাদ সাহেব করেছেন। একটি বড় ব্রিজের উপরে দাঁড়ালে বললেন যে এরশাদ সাহেব করেছেন, তিনি উদ্বোধন করেছেন। কামারখালী ব্রিজ আমাদের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি ক্ষমতাকে উদ্বোধন করলেন। এটা প্রিপেয়ার ছিল ফর ওপেনিং, কিন্তু এর মধ্যে বিপর্যয় হয়ে গেল, কিন্তু তিনি 1 মাসের মধ্যে উদ্বোধন করলেন। এবং অনেকগুলো কাজ তিনি করে গিয়েছিলেন, যেগুলো পরবর্তী সরকার ধারাবাহিকতা নিয়ে কাজ করেছেন। আমি বলবো যে সংস্কার মানে হোসেন মোহাম্মদ এরশাদ, সংস্কার মানে জাতীয় পার্টি, সংস্কার মানে এই দেশে হোসেন মোহাম্মদ এরশাদের হাতের ছোঁয়া, এবং যে পথ দিয়ে তিনি হেঁটেছেন সেই পদের পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে। সুতরাং আমি অনেকগুলো সংস্কারের কথা বলবো না। ফিরোজ ভাই দয়া করে আমাকে একটা লিড দিয়েছিলেন, তার মধ্যে রাষ্ট্র ধর্ম ইসলামের কথাও তিনি বলেছেন, শুক্রবার দিন ছুটির কথা বলেছেন, এবং মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা, বিদ্যুৎ বিল, পানির বিল তিনি মাফ করে দিয়েছেন। এবং তিনি 2টি বোনাস করে দিয়েছেন কর্মচারীদের জন্য। এবং আপনারা যারা ইয়াং এবং হাইলি এডুকেটেড, আপনি ইতিহাসের দিকে তাকাবেন যে একজন রিটায়ার্ড জেনারেল, আমি দেখলাম যে কত সাহসী, তিনি একদিন বললেন, তিনি একটা মানে 92-93 সালে তিনি একটা জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, আমাদের চুন্নু সাহেবের আত্মীয়। তিনি বললেন যে আমার স্ত্রীকে একটা কাপড় কিনে দিতে পারি না ঈদে, আমার সন্তানের জন্য একটা নতুন কাপড় কিনতে পারি না। এরশাদ সাহেব তিনি যে বোনাস সিস্টেম করে আমাদের নতুন কাপড় ঈদের যে আনন্দ উপভোগ করার সুযোগ করেছেন, তিনি তখন 92 সালে বিএনপি সরকারের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা। এইভাবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি সকল জায়গায় সংস্কার করেছেন। সুতরাং আজকে সংস্কার নিয়ে যে কথাগুলো আসছে, এই সংস্কার তো কাগজের পাতায় লেখা হবে, এটা বাস্তবায়ন হবে কিনা সেটা নির্ভর করে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সংখ্যাগরিষ্ঠ নিয়ে কোনো সরকার গঠন হয়, তাই হবে। কিন্তু একটি হাং পার্লামেন্ট এটা উন্নয়ন করতে পারবে না। এবং এই সংস্কার বাস্তবায়ন হবে কিনা আপনারা জানেন যে আমাদের পাশে নেপাল এই পিআর পদ্ধতিতে নির্বাচন করে প্রায় 20 বার, 18 বার না 20 বার সরকার পরিবর্তন হয়ে গেছে। কতবার? 14 বার। তো এই যে মানে একটা পদ্ধতি নিয়ে আজকে মতপার্থক্য এবং বড় দলগুলোর মধ্যে অনৈক্য, এটা রাজনৈতিক আকাশে একটি মেঘ সৃষ্টি করেছে, অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এই নির্বাচন হবে কি হবে না এই নিয়ে বাজারে, বন্দরে, শহরের অলিতে গলিতে, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা হচ্ছে। একটা অস্থিরতা, অনিশ্চয়তা দেশে বিরাজ করছে। এবং গত 1 বছরে যে পরিমাণ ভূমি দখল হয়েছে, বাজার দখল হয়েছে, দোকান দখল হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, সবকিছুই চর দখলের মধ্যে, এটা একটা বিরাট বিপর্যয় হয়ে গেছে। যারা এই আন্দোলন সংগ্রাম করেছে, যারা রক্ত দিয়ে তাদের আশা ছিল একটি নতুন বাংলাদেশ গড়বে, একটি আধুনিক বাংলাদেশ গড়বে, যেটা হোসেন মোহাম্মদ এরশাদ এগিয়ে নিয়ে আসছিল অনেক দূরে, কিন্তু সেই আশা তাদের পূরণ হয় নাই। হয়েছে মারাত্মক বিপর্যয়, সমাজের অস্থিরতা, অনিশ্চয়তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। রাজনীতির সংস্কৃতিতে এমন হওয়ার কথা না। এবং গণতান্ত্রিক চর্চায় শান্তিপূর্ণ সহাবস্থানে জাতীয় পার্টি বিশ্বাস করে। আমাদের নেতা হোসেন মোহাম্মদ বিশ্বাস করেন। তিনি বলেছিলেন যে আমি রক্তপাত চাই না, আমি শান্তিপূর্ণ সহাবস্থানে সকলের সাথে থাকতে চাই।
তারপরে এটার উদ্যোক্তা আমার পাশে আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান, তিনি পরামর্শ দিলেন যে থাক, আমরা রক্তপাত করব না, আমরা জনগণের কাজ করছি। আপনি এতটা উপজেলা করেছেন এবং 64টা জেলা করেছেন এবং এত জনপথে আপনি উন্নয়ন সাধন করেছেন, ভাগ্য পরিবর্তন করেছেন, আপনি ছেড়ে দেন স্যার। আমরা জানতাম না এখানে কাজী ফিরোজুর রশিদ সাহেব বসা আছেন, যেদিন বাবলু আল্লাহ বিস্তর শিক্ষক তিনি বসা ছিল, তাজুল ইসলাম চৌধুরী তিনি মন্ত্রী, আমরা এখান থেকে কথা বলতেছি বেলি রুটে। আমাদের সাবেক মন্ত্রী কাজী ফিরোজুর সাহেব বাসা বসে হঠাৎ টেলিভিশনে আসলো যে সাহেব নির্বাচন তিনি ক্ষমতা ছেড়ে দেবেন। এই কথা বলার পরে মানুষের মধ্যে উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে ডাক, যে মিছিল, এইরকম একটি পরিস্থিতিও আমরা মোকাবেলা করেছি। কারণ দেশে আমরা রক্তপাত চাইনি, আমরা অনেক চাইনি, অশান্তি চাইনি। যাই হোক, অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে, আমরা সেমিনার করে একদিন হয়তো বলবো। তবে আমি শেষ কথাটা বলতে চাই, বিভাগগুলোকে উনি চেয়েছিলেন যে এখানে একটি বিরাট সংস্কার হবে, এখানে জেলাগুলোর মতো উপজেলাগুলোর মতো, এটা আমাদের ভারতে আছে, পাকিস্তানে আছে, এই রকমের আমরা একটি পদ্ধতি করব, যেটা প্রভিন্স, এটা আমরা আরো দেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু হাইকোর্ট 6টা হাইকোর্ট বেঞ্চ করেছিলেন তিনি, কিন্তু ষড়যন্ত্র করে শিখলেও তারা আবার উঠে নিয়ে আসলেন। বহু সংস্কার তারা আছে, স্মৃতির পাতায় আমি অগণিত কাজ দেখি যেগুলো সংস্কার মানে সংস্কার মানে জাতীয় পার্টি, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আমি যারা আজকে সংস্কার নিয়ে কথা বলছেন তাদের বিনীতভাবে স্মরণ করাই যে জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে কোন সংস্কারের ইতিহাস দেখা সম্ভব হবে না। তাই আপনারা, আমাদের সন্তানেরা থাকবে, আমরা চলে যাব, দেশের জন্য সংস্কারের বিষয় আমাদের সাথে আলোচনা করতে পারেন, তাহলে সেটা আরো সমৃদ্ধ হবে। এবং আমরা আশা করি যে আগামীতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার দেশের অসমাপ্ত সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে এবং আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করব। জাতীয় পার্টি আমাদের নবনির্বাচিত চেয়ারম্যানকে বিনীতভাবে অনুরোধ করব